মনটাকে একটু অন্তর্মুখী করে নেয়। প্রথম 25 বছর জীবনের পড়াশোনা এবং শিক্ষা দীক্ষা এগুলো গ্রহণ করার জন্যে মনটাকে অন্তর্মুখী করার জন্য কি বলা হচ্ছে, যে বাইরের কোনো কিছু চিন্তা না করা। তো এই অ্যাডভাইসটা আমরা আমাদের জীবনে প্রত্যেকেই শুনেছি। আমাদের বাবা মারা যখন বলতো পড়াশোনা করতে বলতো মন দিয়ে পড়াশোনা করতে, বাইরের কিছু চিন্তা না করা। আর আজকাল দেখুন বাইরের এত ডিস্ট্র্যাকশন এসে গেছে। আমাদের সময় তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম এত টিভি সারাদিনে 2 ঘন্টা টিভি চলতো, বিকেলবেলায় 1 ঘন্টা টিভি চলতো যখন খবর টবর হতো, আর সকালে থেকেও টিভি দেখতো না। তখন সকালে টিভি দেখা তখন মহাপাপ ছিল, মানে সকালে টিভি দেখতে মানে তাকে পিটিয়ে তক্তপোষ বানিয়ে দেওয়া হবে তাকে। আজকাল তো সেসব নিয়ম নেই। তো অ্যাটেনশনের স্প্যান অফ অ্যাটেনশন ফর এনিথিং আমাদের অনেক বেশি ছিল। আমরা যে কোনো জিনিস যেটা শুনতাম বুঝতাম সেটা মনে রাখতে পারতাম। কিন্তু এইটা আজকে যত আমরা বাইরের ডিস্ট্র্যাকশন এসেছে, তো আমাদের এইটা অনেক কমে গেছে। যে যার জন্য দেখবেন এর পরবর্তীকালে যে জেনারেশন তৈরি হবে তাদের মধ্যে যে কোনো জিনিসের মেমোরি কমে যাবে আস্তে আস্তে। কারণ কিছু ভালো করে মনে রাখতে পারছে না, ওর কোনো জিনিসে অ্যাটেনশন দিতে পারছে না। তার থেকে কি অ্যারাইজ করে বোর্ডডাম, সারাক্ষণ এটা করছি ওটা করছি এটা করছি ওটা করছি, ও মোবাইল এসে এটা হয়েছে। তার জন্য ব্রহ্মচর্য সব কত সাইন্টিফিক আমাদের সনাতন ধর্ম চিন্তা করি। তখনকার দিনের প্রথম 25 বছর আর কোনো কিছু না, তুমি পড়াশুনো এবং শরীর গঠনের জন্য গুরুর আশ্রমে থেকে পড়াশুনো, যোগ প্রাণায়াম ধ্যান এইগুলো এবং পড়াশোনা। তা থেকে শরীর মনের একটা লয় থাকে। হ্যাঁ, কারণ আমার যদি শরীরটা অস্থির থাকে, শরীর খারাপ থাকে, তাহলে আমি পড়াশুনো কিছু ভালো করে আপনার করতে ইচ্ছে করবে না। তো শরীরটাও তখন একটা মেকিং স্টেজ বাচ্চা বয়স থেকে। তো সেটা হচ্ছে কি প্রথম 25 বছর। তারপরে 25 বছর সব তৈরি হয়ে গেল, জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, সংসার ধর্ম পালন করা গারস্থ আশ্রম। তখন আমাদের সংসারের সমস্ত যা যা কাজ করার আনন্দ উৎসব খাওয়া দাওয়া সেইগুলো। শুধু তাই নয়, শাস্ত্র যেটা দিয়েছে যেটা আমরা করি না, একটা হচ্ছে গিয়ে সেই সময়টা হচ্ছে কর্মকাণ্ডের সময়, যে শাস্ত্রীয় কর্মকাণ্ড, এই যে পূজা টুজা যারা করে, হ্যাঁ, তাদের কর্মকাণ্ড। তার থেকে আস্তে আস্তে কি আমাদের কর্মের শুদ্ধি হয়। শুধু খাওয়া দাওয়া ঘোরা করলে সেই কর্মগুলো আমাদের ভেতরে পাপ উৎপন্ন করে। তার সাথে সাথে যদি শাস্ত্রীয় কর্মগুলো আমরা করতে থাকি, যেগুলো শাস্ত্রীয় বিধান আছে, যেরকম যজ্ঞ বলুন পূজা বলুন সেইগুলো, তাহলে সেই পাপগুলো ক্ষয় হতে থাকে। দান পুণ্য এইগুলো। তারপরে হচ্ছে গিয়ে সেই 25 বছর 50 বছর বয়স হয়ে গেল ততক্ষণে। তারপরের 25 বছর বলা হচ্ছে বানপ্রস্থ আশ্রম। মানে এবার এতদিন তুমি ভোগ করে নিলে, এবার আস্তে আস্তে ছাড়তে অভ্যেস করতে হবে। হঠাৎ করে একদিন ছাড়া যায় না। এই যে আমরা অনেকে অনেক রকম সংকল্প নিই যে হঠাৎ করে আজকে থেকে আমি এই করব না, আজকে থেকে ওই করব না, সেটা সম্ভব হয় না। আমরা পরের দিন নিজেরাই সেটা ভেঙে দিই। কারণ এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। যেরকম অভ্যেসও একদিনে হয় না, সেরকম ছাড়ার অভ্যেসটাও একদিনে হয় না। দেখুন, আপনি ধরে নিন এই কিছু একটা বাচ্চাকে যখন খাওয়ার অভ্যেস করানো হয়, ধীরে 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 খাওয়া যায়। প্রথম দিনই তাকে সব রকম ঝাল তেল মশলা এগুলো তো দেওয়া হয় না, না, আস্তে 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 অভ্যেস করানো হয়। তারপরে এমন অভ্যেস হয়ে যায় যে সে ওই ঝাল তেল মশলা ছাড়া খেতেই পারে না। আমরা যখন প্রথম খাবার, যেটা আমাদের জীবনে মায়ের দুধ, ওটার কোনো টেস্ট নেই, ওটা একটা বড় মানুষ যদি খায় সে বমি করে দেবে। কিন্তু ওর থেকে আমাদের জিভটা এমনভাবে আমাদের তৈরি করি, আস্তে 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 মশলার টেস্ট, তেলের টেস্ট, ধরে নিই নুনের টেস্ট, এইগুলো হতে হতে যে আমরা তারপরে আর সেটা ছাড়া খেতে পারি না। তো অভ্যেসও একদিনে হয় না। তো এই অভ্যেসে নিরাকরণও একদিনে হয় না। যার জন্য বলা হয়েছে বানপ্রস্থ। এই যে সংসারে থাকতে থাকতে লিপ্ত হয়ে গেলাম, সন্তান বড় করলাম, এই করলাম, সব কিছু করলাম, সব কিছুর মধ্যে লিপ্ত হয়ে গেলাম, একটা বন্ধন হলো একটা। এই বন্ধনটাকে একদিনে ছাড়তে পারবো না। তখন আস্তে 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 বনে প্রস্থান করতে বলা হয়েছে। এই বনটা বাইরে নয়, বাইরে তো নিশ্চয়ই, বাইরে বনে গেলে কি হয়, লোকজন সংসার থেকে দূরে মনটা শান্ত হয়ে আসে। দেখবেন একা যে কোনো জায়গায় থাকলে আপনার বাইরের ডিস্ট্র্যাকশন কম যখন, তখন মন শান্ত হয়ে আসে। জাপানে একটা ফরেস্ট থেরাপি বলে ওদের আছে। তো ওরা এরকম শহরের কাছাকাছি অনেক জঙ্গল বানিয়েছে, যেখানে লোকেরা যখন ডিপ্রেসড ফিল করে, আজকাল তো খুব আমরা ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো আমাদের প্রবলেম, তো তারা গিয়ে এরকম জঙ্গলে ঘুরে আসে একটু, ফরেস্ট থেরাপি। তো এরকম আমাদের সনাতন বৈদিক দর্শনে অনেক দিন আগে ফরেস্ট থেরাপির কথা বলা আছে, সেটাকে বানপ্রস্থ বলা আছে। যে এই যে এই এতদিন কাজ করতে করতে নানান রকম আমাদের ভেতরে রাগ দেশ এসে গেল, মানে কি হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যান্ড লাইকস অ্যান্ড ডিসলাইকস। তো এইগুলোকে আস্তে 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 ধুয়ে ফেলতে হবে। তা আপনি রোজ কাজ করে এসে, রোজ চান করে বাইরে থেকে এসে, বাড়িতে আমরা যারা অফিস থেকে আসে চান করে নিই সারাদিনের শেষে,
কেন সারাদিনে ধুলো ময়লাটা ধুয়ে ফেলি, তো এই বানপ্রস্থ হচ্ছে সেরকম। আস্তে আস্তে সারা এই যে এতক্ষণ সংসার ধর্ম পালন করলেন, তো ধীরে 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 গুরু আশ্রমে কখনো কখনো গিয়ে তখন এই শাস্ত্র শ্রবণ করতে হয়। শুনতে 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 কিছু কিছু দিন সংসারে থাকো, কিছু কিছু দিন ওখানে থাকো। মানে ধরো না, ওখানে গিয়ে এক তীর্থ করতে যেরকম লোকেরা বেরোয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 1 মাস 2 মাস এরকম লোক আমরা দেখেছি 6 মাস নিজের বাড়িতে থাকে, 6 মাস আশ্রমে থাকে। তো ওই যে ওখানে দেখা হলো না আপনাদের গুজরাটি যে ভদ্রলোক এসেছিল, গোপালজি, তো এরকম লোক আছে, মানে আমেরিকায় থাকতেন। হ্যাঁ, এরকম অনেকে আছে 6 মাস আশ্রমে থাকে, 6 মাস বাড়িতে থাকে। বানপ্রস্থ করতে 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 মনটা হচ্ছে যে অন্তর অরণ্য যে আছে বাইরে থেকে সেখানে প্রস্থান করা। মনটা বানপ্রস্থ মানে নিজের অন্তরে মনটাকে প্রস্থান করা। বাইরের অরণ্য একরকম আর অন্তর অরণ্য একরকম। হ্যাঁ, তো এই অন্তর অরণ্যে প্রবেশ করে যায়, যে বাইরের জগৎ থেকে আস্তে 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 মনটাকে সরিয়ে আনা। সংসারে বাইরের জগতে সমস্ত কাজ করেছি, এবার মনটাকে সরিয়ে আনা করে এনে তারপর হচ্ছে কি সন্ন্যাস। যখন এই জ্ঞানটার সাথে আমাদের বোধ হয়ে গেল, তখন আর বাইরের আকর্ষণ। 25 বছর, এটা মানে 75 ইয়ার্স বয়স হয়ে গেল। তো 100 বছর আয়ুকে এইভাবে ভাগ করা আছে আমাদের শাস্ত্রে। কি সাইন্টিফিক চিন্তা করুন। সন্ন্যাস নিয়ে লাস্টে তখন সমস্ত এই বন্ধন থেকে মুক্ত হয়ে তারপরে মৃত্যু হলে তখন মানুষের মঙ্গল হয়। নইলে তো আবার এই যে যা কিছু করছি সেগুলো করতে ফেরত চলে আসতে হবে না পরে। তখন মরে গিয়ে মনে হবে যে চানাচুরটা ঢেলে গেলাম না, হ্যাঁ, ও কি খাবে কালকে, হ্যাঁ, ওর সাথে ঝগড়াটা কমপ্লিট হয়নি, হ্যাঁ, তো সেইগুলো মনে আসতে থাকবে। তার জন্যে এটা শাস্ত্রে খুব সাইন্টিফিক্যালি বলা আছে, এইভাবে নিজের সাইকোলজিক্যাল মডিফিকেশনস করে, সাইকোলজিক্যাল নিজেকে তৈরি করে মৃত্যুবরণ করতে হয়। তাহলে কি হয়, পরের যাত্রাটাও আমাদের এখানে সনাতন ধর্মে মৃত্যু মানে শেষ নয়। আমাদের ক্রিশ্চিয়ানিটিতে বলুন, ইসলামে বলুন, অনেক ধর্মে ওদের আফটার লাইফ বলে কিছু নেই। ওরা পার্মানেন্ট হেল বা পার্মানেন্ট হেভেন মানে আবার কেউ জন্মায় না। ওরা মানে পরবর্তীকালে ওরা সনাতন ধর্মে দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ক্রিশ্চিয়ানরা অনেক সময় ওরা মানে সোল, ওদের কনসেপ্ট নেই সেরকমভাবে সোলের। ওরা রিবার্থ অনেক ক্রিশ্চিয়ান মানে, হ্যাঁ, কিন্তু ট্রেডিশনালি ওদের রিলিজিয়ানে নেই। তো মুসলিমদের মধ্যেও নেই, নেই কোনো রিলিজিয়ানে নেই, এই সনাতন ধর্মগুলোতে আছে। সনাতন ধর্মগুলোতে আছে। তো এটা একটা জার্নির মতো, মানে এই যে আপনার এখানে শেষ হয়ে গেল স্থূল অবস্থাটা, তার সূক্ষ্ম অবস্থায় আপনি যাচ্ছেন, মানে এই শরীরটা শেষ, এই শরীরটা এখানে শেষ, আপনি সূক্ষ্ম শরীর নিয়ে এগিয়ে যাচ্ছেন। সূক্ষ্ম শরীর নিয়ে যখন এগাচ্ছেন, তো সেই যাত্রাটা ভালো করতে হবে। এই যে পুরী গেছেন বা আপনি কোথাও গেছেন, বেড়াতে গেছেন, মুম্বাই গেছেন, বৈদ্যনাথ গেছেন, আমেরিকা গেছেন, যেখানে গেছেন, তো যাওয়ার আগে প্ল্যানিং করে নেন কি না, যে ওখানে গিয়ে আমি কোথায় থাকবো, কি করব, কি পরবো, কি খাবো, ওয়েদার কিরকম, কি ড্রেস নেব, কত টাকা নেব, প্ল্যানিং করেন কি না? কিন্তু দেখুন মানুষ এত বুদ্ধিমান, এখানকার সব প্ল্যানিং করে, কিন্তু এই দেহটা যখন শেষ হবে তারপরে সূক্ষ্ম শরীরে আমার কোথায় যেতে হবে সেই প্ল্যানিংটা করে না। তো সেটা খুব বুদ্ধিমানের কাজ, তাই না? তো বুদ্ধিমান লোকেরা সেই প্ল্যানিংটাও করে রাখে। তার জন্য শাস্ত্র বলছে এইভাবে যদি আমরা চলি। তো এবার আজকে আপনারা বলবেন, এই প্রশ্নটা আমি নিজেই আমার গুরুকে ব্যবহার করছি, যে আজকে তো এটা সম্ভব না সব মানুষের জীবনে। আমরা ছোটোবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি, আমরা স্কুলে পড়েছি, গুরুকুলে পড়িনি, আমাদের সেরকমভাবে যে বাইরের সমস্ত কিছু দেখা টাকা বন্ধ, সেটা আজকের দিনে সম্ভব না। তো সংসার ধর্মে মানুষ কোনো ক্রিয়াকর্ম যেগুলো শাস্ত্রীয় সেগুলো করে না, বানপ্রস্থ করে না। তো এগুলো আমাদের চেষ্টা করতে হবে যতটা আমাদের সম্ভব করা। আর এর কিন্তু বয়সটাই 25 বছর হলে মানে 50 বছর হলে করতে হবে তা না। যাদের ধরে নিন পূর্বজন্মে অনেকটা করা আছে, তারা হয়তো অনেক আগে থেকেই শুরু করতে পারে। পূর্বজন্মে করা আছে বা বয়স হয়ে গেলেও, এই যে আমার যে 50 বছর বয়স হয়ে গেছে বলে আমি করতে পারবো না, ওনারা অনেক বয়সে শুরু করেছেন, তিনি করেছেন। হ্যাঁ, এই শারীরিক বয়সের সাথে এটার একটা মানে আইডিয়া দেওয়ার জন্য বলা, শারীরিক বয়সের সাথে নয়, কিন্তু আমাদের আধ্যাত্মিক বয়স কীরকম হচ্ছে তাতে বোঝা যায় যে আমরা আধ্যাত্মিকভাবে একদম ছোট থেকে গেলাম কি না। তো আমরা সবাই তো ছোট থাকতে চাই, একদম বাচ্চা থাকতে চাই না। তো তার জন্য আধ্যাত্মিক দিক থেকে পরিপক্ক হয়ে যাওয়া ভালো। শরীরের দিক থেকে শিশুর মতো থাকলে অসুবিধা নেই, যে ইয়াং, ইউথফুল, হ্যাঁ, বিউটিফুল, সেটার অসুবিধা নেই, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে যাতে আমরা পরিপক্ক হয়ে যাই সেটা। ঠিক আছে, তাহলে ভালো লেগেছে ঘুরে সাধু সঙ্গ করে। উনি একদিন লাস্ট দিন বললেন চলুন আমার সঙ্গে মন্দিরে যাবে। মন্দিরে প্রত্যেক দিন ওই 8টা থেকে 9টা রাত্রি আমাদের একটা সাধুদের সন্ন্যাসী আমার সঙ্গে আজকে যাবে না।
কাল চলে যাচ্ছেন আজকে নিয়ে গেলেন আমাদের রিয়েলি মানে একটা অন্যরকম মন্দিরে বসে জগন্নাথ দেবের ইয়ে করা। ঠিক আছে, তাহলে আজকে একটু ধ্যানের অভ্যেস করব। কি ধ্যান করব আজকে? কারো কোনো সাজেশন আছে? স্যার আপনি অনেকদিন আগে আমাদের এই চক্রটা করাতেন। চক্রের উপরে? হ্যাঁ, চক্রটা করাতেন আর এই লোটাস সেট করাতেন। এখানে বলছে চক্রের উপরে ধ্যান করতে চাই আপনাদের। হ্যাঁ, আপনাদের কোনো ইচ্ছা আছে অনলাইনে যারা? আমাদের হ্যাঁ, মাইন্ড ঠান্ডা করা। এই তুমি ওইদিকে জানলাটা বন্ধ করে দাও, আওয়াজ আসছে বাইরে থেকে। তো চক্র, আমাদের চক্রটা কি? প্রথমে এটা কোনো অদ্ভুত জিনিস নয়। অনেকে ধারণা আছে। আমাদের এখানে একজন ভর্তি হলেন, সে বলছে যে কিছুদিন ক্লাস টাস করে খুব ভালো, অনলাইনেও করতো, এসে করতো, তারপরে বলে আমার কুণ্ডলিনী জাগিয়ে দিন। হ্যাঁ, হঠাৎ করে বলছে। ভাবলাম যে কুণ্ডলিনী জাগিয়ে দিন। হ্যাঁ, আপনারা চেনেন, তার নাম বলে সবাই চিনতে পারবেন। হ্যাঁ, কিন্তু এবার আমি বললাম যে ওরকমভাবে তো কুণ্ডলিনী আমরা জাগাতে জানি না, ওরকম জাগাতেও নেই। হ্যাঁ, আর আমাদের কুণ্ডলিনী সবার জেগে আছে বলেই আমরা বেঁচে আছি। হ্যাঁ, কুণ্ডলিনী সব জেগেই আছে, পার্সেন্টেজটা ভ্যারি করে। এবার আপনি ধরে নিন একটা তার দিয়ে যে কারেন্ট যায়, একটা পাতলা তারের মধ্যে যদি আপনি 1000 ভোল্টের কারেন্ট দিয়ে দেন, সে কী হবে? তারটা গলে যাবে। তো আমাদের শরীরেও সেরকম, যে আমাদের শরীরে নার্ভ ফাংশনসগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস দিয়ে হয়। দেখবেন ইলেকট্রিক কারেন্ট দিয়ে নার্ভ ফাংশনসকে মানে আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি, হাতের মধ্যে একটা কারেন্টের মতো লাগলো শরীরে। তো এইটা যদি খুব জোরে হয় তাহলে আপনার একটা ইলেকট্রিক কারেন্ট জোরে খাওয়ার যেরকম অবস্থায় সেরকম হবে। তো শরীরটাকে আগে তৈরি করতে হবে, মনটাকে তৈরি করতে আস্তে 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 স্বাভাবিকভাবে সৎসঙ্গে থাকলে, ধ্যান প্রাণায়াম করলে স্বাভাবিকভাবে জীবনে কুণ্ডলিনী আমাদের ঊর্ধ্বগতি প্রাপ্ত করে। কুণ্ডলিনীটা কি? আমাদের স্পাইনাল কর্ড যে আছে তার মাঝখানে একটা হলো চ্যানেল আছে, সেটা দিয়ে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সিক্রেট করে। আর আমরা দেখবো এই স্পাইনাল কর্ডের সামনের দিকে আমাদের সমস্ত মেজর অর্গানগুলো একটা লাইনে মোটামুটি থাকে, কিছু গ্ল্যান্ড, কিছু মেজর অর্গান, আর এক একটা তার এরিয়া থাকে। ধরে নিন একটা জায়গায় লিভার আছে, আমাদের হার্ট আছে, ব্রেন আছে, এগুলো সব এক একটা লাইনে আর এক একটা এরিয়ায় থাকে। তো ওই জায়গাগুলোতে আমাদের কিছু এনার্জি পয়েন্ট থাকে মেরুদণ্ডে, সেগুলোকে চক্র বলে। তো একদম বেস মেরুদণ্ডে থাকে হচ্ছে কি আমাদের মূলাধার চক্র, একদম নিচে থাকে। হ্যাঁ, মেরুদণ্ডটা যেখানে শেষ হচ্ছে সেখানটাতে গিয়ে একটা সরু সুতোর মতো হয়ে যায় মেরুদণ্ডটা শেষ হওয়ার জায়গায়, সেখানটাতে আমাদের থাকে হচ্ছে কি মূলাধার চক্র, যার উপরে আমরা বসে আছি এখন। বসে থাকলে যেখানটা আমাদের মেরুদণ্ডটা একদম মাটির কাছাকাছি থাকে সেই জায়গাটা হচ্ছে মূলাধার চক্র। তার উপরে যেখানে আমাদের ইউরোজেনিটাল রিজিয়ন থাকে তার ঠিক পেছন দিকটাতে মেরুদণ্ডের প্যারালালি সেটাকে বলা হচ্ছে কি স্বাধিষ্ঠান চক্র। এবার তার উপরে যেটা থাকে নাভিতে সেটা হচ্ছে গিয়ে, কে জানে, মনে আছে না? মণিপুর চক্র। তো মণিপুর চক্র, তার উপরে হৃদয়ে যেটা থাকে সেটাকে বলে অনাহত চক্র, অনাহত চক্র। আর গলায় থাকে হচ্ছে বিশুদ্ধি চক্র, ভ্রু মধ্যস্থলে থাকে হচ্ছে আজ্ঞা চক্র, আর আমাদের মাথার একদম উপর দিকে থাকে হচ্ছে সহস্রার চক্র। এগুলোকে অনেক জায়গায় চক্র বলে, এগুলোকে অনেক জায়গায় মহাপদ্ম বলে, এক এক ভাষা এক এক রকম। আর এইগুলো স্থূল শরীরে একে দেখা যায় না, আমাদের এটা সূক্ষ্ম শরীরের পার্ট। সূক্ষ্ম শরীরটা স্থূল শরীরের থেকে বড়, স্থূল শরীরটা সূক্ষ্ম শরীরের মধ্যে। তো যেরকম আমরা অনুভব করতে পারি শরীর এখানে থাকলে মনটা আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, মনটা সূক্ষ্ম শরীরের পার্ট। তো সূক্ষ্ম শরীরটা এটা হচ্ছে সূক্ষ্ম শরীরের পার্ট। তো স্থূল শরীরে কাটলে আমরা কোথাও মণিপুর চক্র দেখতে পারবো না, কিন্তু আমরা অনুভব করতে পারি সেই এনার্জিটা। এর বিভিন্ন কালার্স আছে। মূলাধার চক্রের কালার হচ্ছে লাল, স্বাধিষ্ঠান চক্রের কালার হচ্ছে অরেঞ্জ, মণিপুরের হলুদ,
এরকম অনাহতের বোধহয় নীল, এরকম বিভিন্ন কালার, সবুজ, তো বিভিন্ন রকম কালার আছে এগুলোর। তো আমরা কি করব, ধ্যান শুধু নিয়ে গেলেই একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেখানে দেখা যায় যে যখন আমাদের অ্যাটেনশন কোনো জায়গায় যায়, সেখানে যে ধরে নিন ইলেকট্রনসগুলো যখন আছে, অ্যাটমস যাগুলো থাকে, সেগুলো সব একদিকে ফ্লো করতে শুরু করে যখন আমরা অ্যাটেনশন দিই। এটা একটা এক্সপেরিমেন্টের প্রমাণ। আর আমাদের ধ্যানের পদ্ধতি হচ্ছে সেটা আমরা বিভিন্ন জায়গায় যখন আমাদের অ্যাওয়ারনেসটা নিয়ে যাই, তখন আমাদের কনসিয়াসনেসটা ওখানে বেড়ে যায়। তো ধ্যানের সময় কিছুই করতে হবে না, আমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না, আমরা হালকাভাবে নিজের মনটাকে যেরকম আমি বলবো ওই কোন জায়গায় নিয়ে যাব, আর আমরা দেখবো আস্তে 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 মনটা শান্ত হয়ে আসছে। আর আমরা ধ্যানে সব থেকে এফর্টলেস হতে হবে, সব থেকে কম চেষ্টা করতে হয়। নতুন যারা তাদের বলছি, পুরনোরা জানে কেন। কারণ আমার যদি দূরের কোনো কিছু ধরে নাও, ওই মাইকের ওইটা বক্স থেকে আমার টাচ করতে হবে, একটু চেষ্টা করতে হবে দাদা, তার থেকে জলের গ্লাসটাকে টাচ করতে কম চেষ্টা করতে হবে, কাছে আছে না, মাইকটা আরও কাছে, আমার নিজের জামাটা আরও কাছে। তাহলে কি হচ্ছে, আমরা যত কাছের বস্তুকে অ্যাপ্রোচ করছি তত আমাদের চেষ্টা কম কষ্ট করতে হচ্ছে। তো ধ্যানে আমরা যে বিষয়ের প্রতি আমরা মনোনিবেশ করবো সেটা বাইরের কোনো কিছু না, তো সেটা আমাদের একদম অন্তরের বিষয়, যার জন্য এটাই কোনো চেষ্টা করতে হয় না। কিন্তু আমাদের অভ্যাস এমন হয়ে গেছে ছোটোবেলা থেকে যে আমরা যা কিছু করি তাতে আমাদের একটা চেষ্টা থাকে। ছোটোবেলায় থেকে মনটা বাইরে দিকে গেছে। যখন ছোটোবেলায় ক্র্যাডেলে শুয়ে থাকতাম, বাবা মা ওপরে একটা প্রথমে খেলনা দিয়ে, ঝুনঝুনি দিয়ে, প্রথম বাচ্চার মনটা বাইরে যাওয়া শুরু হলো, যে আমার বাইরে একটা কিছু আছে, আমি এটাকে অবজার্ভ করছি। তারপরে বড় হলে আর একটু হামাগুড়ি যাতে দিতে পারে, এটা এমন খেলনা দেওয়া হলো, বল বা কিছু যেটা তোমার থেকে দূরে চলে যায়, তো ওটাকে প্রাপ্ত করতে হলে তোমার একটা চেষ্টা করতে হবে। আর একটু বড় হাঁটতে শিখে মা গিয়ে দূরে দাঁড়ালো, বললো একটু হেঁটে হেঁটে আসতে হবে। তো এই যে আমাদের বাইরের কোনো কিছুকে প্রাপ্ত করার চেষ্টা, এই খুব ছোট বয়স থেকে, শুধু এই জন্মে না, জন্মান্তরের অভ্যেস, যার জন্য আমাদের ধ্যান করতে অসুবিধা হয়। কারণ ধ্যানে আমরা বাইরের কোনো কিছু প্রাপ্ত করতে পারছি না, চাইছি না, আমরা অন্তর্জগৎকে আমাদের বোধ করতে চাইছি। এখানে প্রাপ্ত বিষয় কিছু নেই, এটা নিত্য প্রাপ্ত বিষয়, অন্তর্জগৎকে বোধ করতে চাইছি। কিন্তু আমাদের অভ্যাস এমন যে আমরা চেষ্টা করতে থাকি। আর ধ্যান হচ্ছে সমস্ত চেষ্টা থেকে মুক্ত হয়ে নিজের অন্তরে স্থির হয়ে যাওয়া। এটা অভ্যাস করতে 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 হবে, আর এটা করানোর দায়িত্ব আমার। তাই কারো কোনো চেষ্টা করতে হবে না, সবাই শুধু বসতে হবে এসে। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে একটু নাড়ি শোধন প্রাণায়াম প্রথমে করব। সবাই নাড়ি শোধন প্রাণায়াম, গভীর লম্বা শ্বাস নেব।